আজকে যে 20-20টি দাবি দাওয়া নিয়ে সারা ভারতবর্ষে জুড়ে আজ 27 জুলাই ভারতবর্ষের 31টি রাজ্যের 567 জেলায় একই সঙ্গে একই বিষয়ের উপর আজ আমাদের এই র্যালি প্রদর্শন চলছে। তো এখানে 20টি বিষয় রয়েছে, সেই 20টি বিষয়কে ক্লাব করে আমি বসার কথা বলতে চাই। সাথীয়, সর্বপ্রথম যে বিষয় রাখা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, এই ইউনিফর্ম সিভিল কোডকে আমরা রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে সম্পূর্ণ ধিক্কার জানাই। সাথীয়, কেন্দ্রের যে সরকার, সেই সরকার বলছে সংবিধানের যে 44তম আর্টিকেল, সেই 44তম আর্টিকেল অনুসারে ইউনিফর্ম সিভিল কোড আনতে চলেছে। তো সাথীয়, আজ বর্তমানে কেন্দ্রে যে সরকার, ব্রাহ্মণ্যবাদী যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার স্বাধীনতার 75-76 বছর পরে আজ সংবিধানের 44 আর্টিকেলকে যেভাবে মিস ইন্টারপ্রেট করছে, এই মিস ইন্টারপ্রেটের মাধ্যমে সংবিধানের যে 395টি আর্টিকেল, সেই 395টি আর্টিকেলকে সম্পূর্ণ উল্লঙ্ঘন করার অপপ্রয়াস চালাচ্ছে। সাথীয়, আমরা বিশেষত যারা সংবিধানকে নিয়ে দখলদারি রাখেন তারা অবশ্যই জানেন সেই সংবিধানের 13 নম্বর আর্টিকেলের 13(3)(a) এবং (b), এই 13(3)(a)(b) অনুসারে ভারতের যারা আদিবাসী রয়েছে সেই আদিবাসীদের নির্দিষ্ট তাদের যে কাস্টমারি ল রয়েছে, সেই কাস্টমারি ল অনুসারে তারা নিজেদের পরিচালিত হওয়ার যে রাইট রয়েছে, সেই রাইট সংবিধান লাগু হওয়ার পূর্বে থেকে চলে আসছে। এছাড়াও আর্টিকেল 13(3)(b) যে বলছে ভারতবর্ষের যে কম্পিটেন্ট অথরিটি রয়েছে, যেটা সংবিধান কনভেনশন হওয়ার পূর্ব থেকে যাদের রীতি রেওয়াজ এবং নিজস্ব প্রথাগত কানুন রয়েছে এবং বর্তমান পর্যন্ত তারা সেটা বহাল রয়েছে, সেটা বরকরার থাকবে, কন্টিনিউ থাকবে, সেটা বিধি দ্বারা মান্যতা এবং সেটা কন্টিনিউ থাকবে। এবং আমরা জানি এই 13 নম্বর আর্টিকেলটা তৃতীয় চরণ অর্থাৎ তৃতীয় পার্টের মধ্যে পড়ছে, যে পার্টের মধ্যে ভারতের 368 নং আর্টিকেল অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করার যে প্রভিশন রয়েছে, সেই অ্যামেন্ডমেন্ট করাও সম্ভব নয়। ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং যে কোনো অথরিটি এই তৃতীয় অধ্যায়ে যে মৌলিক ফান্ডামেন্টাল রাইট গুলো রয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইট গুলোর উপর হাত লাগাতে পারেন। এরপরেও 44 নম্বর আর্টিকেলকে মিস ইন্টারপ্রেট করে ভারতের বিজেপি সরকার যেভাবে এক দেশ এক আইন আনতে চলেছে, সেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। আপনারা সকলেই জানেন সংবিধান প্রণেতারা যারা সংবিধান লিখছিলেন তৎকালীন সময়ে আর্টিকেল 44 যে ইন্টারপ্রেট করে গিয়েছিলেন, যে ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছিলেন আর্টিকেল 44-এর, আজকে বিজেপি সরকার সেই আর্টিকেল 44-কে মিস ইন্টারপ্রেট করে ভারতের এক দেশ এক আইন ব্যবস্থা এনে ভারতের সংবিধানের যে স্ট্রাকচার, সেই সংবিধানের সম্পূর্ণ স্ট্রাকচারটাকে ধ্বংস করতে চলেছে, যা কখনো মেনে নেওয়া যায় না। সাথীয়, আমরা জানি ভারতের যে সংবিধান, সেই সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে, সেই প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয় এবং সেই সংবিধানের আত্মার মধ্যে রয়েছে ভারতের যে সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব এবং ন্যায় ব্যবস্থা প্রতিস্থাপিত হবে এবং সমতা, স্বতন্ত্র, বন্ধুত্ব এবং ন্যায়ের উপর ভিত্তি করে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা চলবে। এবং এখানে আমরা সকলে জানি যে ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, 25 থেকে 28 আর্টিকেলের মধ্যে সেটার বিবরণ রয়েছে। তো এতগুলো প্রভিশন থাকার পর উল্লঙ্ঘন, এই সমস্ত মেইন প্রভিশনকে উল্লঙ্ঘন করে এক দেশ এক আইন ব্যবস্থা কখনোই মেনে নেওয়া যায় না। এছাড়াও ভারতবর্ষের এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি প্রত্যেকটি কমিউনিটির নিজস্ব প্রথাগত কৃষ্টি, কালচার, রেওয়াজ রয়েছে। সমস্ত কৃষ্টি, কালচার, রেওয়াজ গুলোকে তারা এক দেশ এক আইনের মারফতে সেটাকে নস্যাৎ করে, বানচাল করে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র স্থাপনের, হিন্দু রাষ্ট্র অর্থাৎ হিন্দু রাষ্ট্রের মধ্যে অনেকে
ধর্ম রয়েছে। হিন্দু রাষ্ট্রের অ্যাকচুয়াল নাম হচ্ছে ব্রাহ্মণ রাষ্ট্র। ভারতবর্ষে এই ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে ব্রাহ্মণ রাষ্ট্র গঠন করার যে অপপ্রয়াস চালাচ্ছে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ, সেটা কখনোই মেনে নেবে না। সাথীয়, এই ইউনিফর্ম সিভিল কোডকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই এবং আমরা বারবার ডিএম সাহেবের মারফতে রাষ্ট্রপতিকে জ্ঞাপন দিয়েছি, জানিয়েছি। এর আগে 2 বার আমরা রাষ্ট্রপতিকে অবগত করিয়েছি যে অবিলম্বে এই ইউনিফর্ম সিভিল কোডকে যাতে বানচাল করা হয়, নইলে আগামী দিনে আমরা 7ই আগস্ট পুরো ভারতবর্ষকে বানচাল করতে বাধ্য হব। ভারতের যারা কম্পিটেন্ট অথরিটি রয়েছে, তারা যদি দেশের ন্যায় ব্যবস্থাকে কায়েম রাখার জন্য এবং সর্বোপরি ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে ভারতের যে শান্তি ব্যবস্থা কায়েম করার ব্যবস্থা রয়েছে সেটাকে মেনে যদি দেশ পরিচালনা করেন তাহলে ঠিক, এবং দেশের সকল নাগরিকই সেটা মানতে প্রস্তুত বা মানতে বাধ্য। কিন্তু বিজেপি সরকার যদি নিজের ইচ্ছে মতো হিন্দু রাষ্ট্রের নামে ব্রাহ্মণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এই ইউসিসির মাধ্যমে, তাহলে ভারতের সমস্ত SC ST OBC মাইনরিটি এই ইউসিসি কালা কানুনকে কখনোই মেনে নেবে। তো সাথীয়, এই বিষয়ের উপর আমি সরকার দেশের যারা কর্তৃত্ব রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা ইউসিসিকে সম্পূর্ণ ধিক্কার জানাই। ইউসিসিকে সম্পূর্ণভাবে আমরা ধিক্কার জানাই। এরপরেও যদি ইউসিসি কানুন দেশের মধ্যে অবৈধভাবে আনার চেষ্টা করে, তাহলে সারা ভারতবর্ষব্যাপী ভারতের SC ST OBC মাইনরিটি এই ভারতবর্ষকে আমরা বাধ্য হয়ে স্তব্ধ করে দেব। আমরা চাই না যে ভারতবর্ষে স্তব্ধ হোক, কিন্তু এই দেশের বেআইন ব্যবস্থাকে, কানুন বহির্ভূত ব্যবস্থাকে, আর্টিকেল 44 কে মিস ইন্টারপ্রেট করে যে ব্যবস্থা আনতে চলেছে, সেই ব্যবস্থা যদি জোরপূর্বক লাগু করতে চায়, তাহলে ভারতের SC ST OBC মাইনরিটি সেটা কখনোই মেনে নেবে না। এর পরবর্তী যে বিষয়, সেই বিষয় মণিপুরের যে বিষয়, মণিপুরের 2 আদিবাসী মহিলাকে যেভাবে বিবস্ত্র করে প্যারেড করানো হয় এবং প্যারেড করার পর তাদেরকে গণধর্ষণ করা হয়, এবং এই ঘটনা হওয়ার পর প্রায় 2 মাস ধরে পুরো মণিপুরে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকে, এবং এই 2 মাস ব্যাপী মণিপুর সরকার, মণিপুরের প্রশাসন এর এগেনস্টে, এই জঘন্যতম অপরাধের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। তো সাথে 2 মাসের পর যখন এই মণিপুরের জঘন্যতম ঘটনা ইন্টারনেটের মাধ্যমে সারা ভারতবর্ষব্যাপী, সারা দেশব্যাপী, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে, এরপর বর্তমান সময়ে ভারতের যারা সরকার, মণিপুরের যে সরকার এবং ভারতের কেন্দ্র সরকার, তারা বয়ান দিচ্ছে যে মণিপুরের যে ঘটনা ঘটেছে সেটা খুবই নিন্দনীয়, খুবই জঘন্যতম, সেটাকে মেনে নেওয়া যায়। সাথেও তো দেশের সরকার যদি এই নালাইকের মতো প্রবচন দেয়, তো সেটা কখনোই শিক্ষিত বুদ্ধিজীবীরা মেনে নেয় না। কারণ আমরা জানি দেশের সরকার যারা রয়েছে তারা দেশের জনগণকে প্রবচন দিয়ে শান্ত করার জন্য নয়, বরং দেশের যে অকানুন ব্যবস্থা জঘন্যতম অপরাধ করছে, যারা কালপিট, তাদেরকে ধরে দেশের কানুন মেনে ইন্ডিয়ান পেনাল কোড মানে যোগ্য শাস্তি দেওয়া, অর্থাৎ অ্যাকশন নেওয়া। অথরিটিদের কাজ হচ্ছে অ্যাকশন নেওয়া, প্রবচন দেওয়া নয়। প্রবচন দিয়ে জনগণের মন ঘোরানোর এই কাজটা নয়। আমরা প্রবচনের জন্য তাকে গদিতে চেয়ারে বসাইনি। যারা অথরিটি রয়েছে, যাদের কাছে কর্তৃত্ব রয়েছে, যাদের কাছে পাওয়ার রয়েছে, তাদের কাজ হচ্ছে যে দেশের অকানুন ব্যবস্থাকে যারা লঙ্ঘন করছে, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যারা রয়েছে, যারা দেশের কানুন ব্যবস্থাকে উল্লঙ্ঘন করছে, দেশের ল অ্যান্ড অর্ডারকে ছিন্ন বিচ্ছিন্ন করছে, তাদের প্রতিবাদী অ্যাকশন নেওয়া। কিন্তু আজকের তারিখ পর্যন্ত না মণিপুর সরকার, না দেশের স্বরাষ্ট্র বিভাগ, না কেন্দ্র সরকার
কোনো অ্যাকশনই নেই। এর থেকে কি বোঝা যায়? এর থেকে এটাই প্রমাণিত যে কোথাও না কোথাও মণিপুর সরকার কেন্দ্রের সরকারও ভিতরে ভিতরে মদত রয়েছে। নাহলে কি করে সম্ভব? এখন পর্যন্ত কাল থেকে যোগ্য শাস্তি হচ্ছে না, তা কি করে সম্ভব? তো এই মণিপুরের কাণ্ডের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা এবং হাঙ্গামা লাগানোর চেষ্টা চালাচ্ছে এই দেশের ডবল ইঞ্জিন বলা বিজেপি সরকার। এটা একদম পরিষ্কার এবং প্রমাণিত। নইলে 2 মাস ধরে এই জঘন্যতম অপরাধীর বিরুদ্ধে কোন অ্যাকশন নেবে না, চুপচাপ বসে থাকবে। 2 মাস পর যখন পুরো দেশ জানলো তখন মিডিয়াতে এসে বয়ানবাজি করছে। এই সমস্ত অথরিটিদেরকে আমরা ধিক্কার জানাই এবং তাদের জন্য তাদের যদি মিনিমাম লজ্জাবোধ থাকে তাহলে তাদের এখনই সেই নিজেদের পদ থেকে রিজাইন করা উচিত। এরকম নালায়ক সরকারকে দেশের মানুষ চায় না। এরকম নালায়ক সরকারকে দেশের মানুষ চায় না। তাদের যদি ন্যূনতম একটা বোধ বুদ্ধি থাকে, তাদের যদি ন্যূনতম লাজ লজ্জা থাকে, তাহলে তাদের উচিত অবিলম্বে দেন এন্ড দেয়ার সেই সমস্ত পদ থেকে তারা ইস্তফা দিক। এবং আমরা চাই মণিপুরের সরকার অর্থাৎ এন বীরেন সিং এবং মণিপুরের রাজ্যপাল এছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্র সরকার এবং রাষ্ট্রপতি তাদের অবিলম্বে তাদের পদ থেকে ইস্তফা চাই এই মণিপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে। যে সমস্ত অথরিটিদের আমরা ইস্তফা চাই, সাথীয় এছাড়াও আদিবাসীদেরকে উন্নয়নের নামে জল জঙ্গল জমিন থেকে উৎখাত করা এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। তো দেশের সরকার এই সময় কি বলছে যে দেশের উন্নয়ন হচ্ছে, দেশের উন্নয়নকে করার জন্য 4 লাইন 3 লাইন 3 লেন 6 লেন 8 লেন সড়কের প্রয়োজন রয়েছে, এয়ারপোর্টের প্রয়োজন রয়েছে। তাই সেই সমস্ত জায়গা করানোর জন্য সেই সমস্ত বস্তি এবং সেখানকার জনগণকে উচ্ছেদ করার প্রয়োজন হচ্ছে। কিন্তু সাথী এটা নয়, যোজনাবদ্ধ ভাবে প্ল্যান বানিয়ে সেই সমস্ত জায়গায় তারা ওই ধরনের প্রজেক্ট তৈরি করছে যেখানে আদিবাসীরা বসবাস করছে। যে সমস্ত জায়গায় আদিবাসী বহুল সেই সমস্ত জায়গায় বিভিন্ন রকম প্রজেক্ট বানিয়ে আদিবাসীদেরকে সেখান থেকে বিস্থাপন করার দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই। তো সাথীয় এরপরে সরকার বলছে এবং দেশের জনগণ বলছে যে না, দেশের উন্নয়ন হচ্ছে, দেশের উন্নয়ন ভালো। তো যে দেশে আজকে তারিখ পর্যন্ত 84 কোটি লোক বিপিএল সীমারেখার নিচে বসবাস করে, সেনগুপ্ত কমিশনের রিপোর্ট অনুসারে, আমার কথা নয়, এটা সরকারি রিপোর্ট, দেশের 84 কোটি মানুষ বিপিএল সীমারেখার মধ্যে বসবাস করছে। মিনিমাম রুজি রোজগারের জন্য তাদের কাছে কর্মসংস্থান নেই। এক বেলা খাচ্ছে তো আরেক বেলা না খেয়ে বসে থাকছে। তো এই সমস্ত দেশে, এরকম একটা গরিবী দেশে আমরা দেশে যারা না খেতে পারছে না, যারা আত্মেটা খেয়ে দিন যাপন করছে, তারা 8 লেন 4 লেন এই সমস্ত লেন গুলো এবং বড় বড় এয়ারপোর্ট গুলোকে চাটবে। তারা কি সেগুলো চাটবে? মানুষ যারা বিপিএল সীমারেখার নিচে বসবাস করছে তারা 8 লেন 4 লেন এবং বড় বড় যে এয়ারপোর্ট গুলো সেগুলোকে চাটবে? সেগুলোকে চাটবে না। তো অনেকে হয়তো ভাববেন যে না, এরা দেশের উন্নয়নের বিরোধিতা করছে। না সাথী, আমরা দেশের উন্নয়নে কখনো বিরোধিতা করছি না। তবে দেশের মানুষকে নান্য ক্ষুধা রেখে দেশকে এইভাবে উন্নয়ন আমরা চাই না। দেশের মানুষকে অন্নহীন করে, দেশের মানুষকে কর্মহীন করে, তাদেরকে আধপেটা খেয়ে আধপেটা রেখে দেশের উন্নয়ন আমরা কখনো চাই না। তো অনেকে বলবেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়, তার জন্য দেশের এই অবস্থা। দেশের যে আছে 40 কোটি জনগণ, তাদেরকে উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। সাথেও এটা সম্পূর্ণ মিথ্যে তথ্য। যে সরকারি যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে ভারতবর্ষের যে ইকোনমি, সেই ইকোনমি যদি সঠিকভাবে ইউটিলাইজ করা হয় তাহলে দেশের 140 কোটি জনগণ আমেরিকার যে সাধারণ নাগরিক, সেই আমেরিকার নাগরিকের থেকেও তার জীবনযাপনের যে স্ট্যান্ডার্ড তা 10 গুণ বৃদ্ধি পাবে, 10 গুণ ভালো স্ট্যান্ডার্ডে জীবনযাপন করতে পারবে। সেই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই, যেখানে সুইজারল্যান্ডের একটি সুইস ব্যাংকে ভারতের 280,000 লক্ষ কোটি টাকা রয়েছে। যে কালো টাকাটা মোদী সরকার বলেছিল আমি এই দেশে আনবো, যে প্রত্যেক পরিবারকে 15 লক্ষ করে টাকা দেবো,
সেই টাকা আজকে তারিখ পর্যন্ত নয়। তো একটি ব্যাংকে দুদিন 280,000 লক্ষ কোটি টাকা পড়ে থাকে এবং এই 280,000 লক্ষ কোটি টাকা যদি একটা মেয়েকে এমএ পাস করা একটা স্টুডেন্টকে যদি বলি শূন্য লিখে দেখাও, 5 ঘন্টা চিন্তা ভাবনা করে তারপরেও ঠিকঠাক শূন্য লিখে খোলাতে পারবে না। এত সংখ্যক যে দেশের ইকোনমি যদি ইউটিলাইজ হয় আমেরিকাকেও ছাড়িয়ে যাবে, চীনকেও ছাড়িয়ে যাবে, এরকম একটা ইকোনমি সম্পূর্ণ দেশে 84 কোটি মানুষ বিপিএল সীমারেখার নিচে বসবাস করছে। তো এর জন্য যারা দেশের যে কর্তৃত্ব, যারা অথরিটি, তারা যদি নালায়ক হয় তাহলে সেই দেশের অবস্থা এরকমই হয়। তো সেই সমস্ত নালায়কদের আমরা ইস্তফা চাই, তারা যাতে অবিলম্বে তাদের পদ থেকে ইস্তফা দিক, কারণ আমরা নালায়ক সরকারকে চাই না। দেশের এই নালায়ক কাণ্ড জ্ঞানহীন সরকারকে আমরা চাই না। এছাড়াও বিভিন্ন ভাবে বিজেপি এবং আরএসএস এর মদতে আদিবাসীদেরকে হিন্দুকরণ করানোর মাধ্যমে আদিবাসীর যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, নিজস্ব প্রথাগত যে ঐতিহ্য রয়েছে সেগুলোকে বানচাল করে, সেগুলোকে সমাপ্ত করে আগামী দিনে আদিবাসীদের যে আইডেন্টিটি রয়েছে, আদিবাসীর যে নিজস্ব আলাদা একটা পরিচয় রয়েছে, সেই আলাদা পরিচয়কে খতম করে দেশের তাদেরকে ভূমিদাস বানানোর যে চেষ্টা চালাচ্ছে, এই সমস্ত কার্যকলাপকে আমরা সম্পূর্ণ ধিক্কার জানাই এবং আমরা বারবার রাষ্ট্রপতির কাছে আমরা জ্ঞাপন দিয়ে অবগত করতে চাচ্ছি যে এই সমস্ত যে ঘটনাগুলো সারা ভারতবর্ষ জুড়ে চলছে, সেটা রাষ্ট্রপতি যাতে জ্ঞান দেওয়ার সংজ্ঞান নিয়ে এই সমস্ত কানুন বিরোধী, সংবিধান বিরোধী কার্যকলাপকে বন্ধ করার তার কাছে যে অথরিটি রয়েছে, সেই অথরিটিকে যাতে তিনি এক্সারসাইজ করেন। এরপরেও যদি দেশের যারা কর্তৃত্ব রয়েছে, সর্বোপরি যিনি রাষ্ট্রপতি, তিনি যদি তার পাওয়ারকে এক্সারসাইজ না করেন তাহলে আগামী দিনে আমরা বাধ্য হয়ে এই দেশের ব্যবস্থাকে কায়েম রাখার জন্য স্বতঃস্ফূর্ত হবে বৃহত্তর আন্দোলনে নামা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এর জন্য যদি বৃহত্তর আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি দেশের ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি যদি বিঘ্নিত হয় তাহলে তার জন্য দেশের যারা কর্তৃত্ব তারা দায়ী থাকবে। কারণ আমাদের শখ নেই যে আমরা সারা রাষ্ট্রব্যাপী, দেশব্যাপী আন্দোলন করে দেশের জনজীবনকে একটু অসুবিধায় ফেলি, এরকম আমাদের শখ নেই। কিন্তু দেশের যেভাবে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আগামী দিনে সারা ভারতবর্ষ জুড়ে আগুন জ্বলবে। তো এই আগুনের পরিস্থিতিকে যদি নিভাতে হয় কিছু পরিশ্রম তো উঠাতেই হবে। তো এই পরিশ্রমকে উঠাতে যদি বৃহত্তর আন্দোলন করতে যদি দেশের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি বিঘ্নিত হয় তাহলে এর জন্য দেশের সরকার তথা বিজেপি সরকার দায়ী থাকবে। তো সাথীয় সর্বশেষে আমি এটাই বলতে চাই, দেশে যেভাবে অরাজকতার পরিস্থিতি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই অরাজকতার পিছনে দেশের যে বিজেপি সরকার এবং আরএসএস ভিতর থেকে মদত দিচ্ছে, যার কারণে হৃষ্টপুষ্ট হবে এই সমস্ত যারা সংবিধান বিরোধী, কানুন বিরোধী কালপ্রিট গুলো এই সমস্ত জঘন্যতম অপরাধগুলো করে চলেছে। এর জন্য দেশের বিজেপি সরকার দায়ী এবং আমরা রাষ্ট্র আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে চেতাবনী দিতে চাই, অবিলম্বে যদি যারা কালপ্রিট তাদেরকে আইডেন্টিফাই করে দেশের ইন্ডিয়ান পেনাল কোড অনুসারে তাদের যোগ্য শাস্তি না দেওয়া হয় তাহলে আগামী দিনে এই ভারতবর্ষের সমস্ত পরিস্থিতিকে আমরা স্তব্ধ করতে বাধ্য থাকব। সাথীয় সর্বশেষে আমি এটাই বলবো, আমাদের যে মুভমেন্ট সেটা সংবিধানের দায়িত্ব থেকে সম্পূর্ণ কানুন ব্যবস্থাকে মধ্যে থেকে শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই মুভমেন্ট এখনো পর্যন্ত চলছে। তাই আমাদের সকল সাথীদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে আমাদের এই আন্দোলন হবে কানুনের দায়িত্ব থেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ সুশৃঙ্খল পদ্ধতিতে। আগামী দিনে দেশের পরিস্থিতি এবং আন্দোলনের রূপরেখা অনুযায়ী যে সংগঠন যে নির্ণয় নেবে সেই নির্ণয় অনুসারে আমাদের আগামী কর্মসূচিগুলো হবে। তো সাথীও আজকে যে সমস্ত সাথীগুলো আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে